জনাব তারেক রহমানকে এতটা বছর আমি তাকে চাপের উপর রেখেছি, একইভাবে কিন্তু আমি এই উপদেষ্টা মণ্ডলীকেও চাপের উপর রাখি। চাপের উপর রাখা মানে কিন্তু তাদেরকে নেগেটিভ সমালোচনা করে না, তাদেরকে চাপের উপর রাখা মানে হচ্ছে কি কাজগুলো করা উচিত, প্রায়োরিটি বুঝে করা উচিত। সব কাজ তো এক সমান হতে পারে না, আপনি প্রায়োরিটি বুঝে কাজ করতে হবে। সুতরাং মাঠে থাকবে কিন্তু জুনিয়র লেভেলের অফিসাররা। আচ্ছা, মানে তাদের হাতে ক্ষমতাটা থাকবে। ক্ষমতা থাকবে। ওই যে একটু আগে শুরুতেই বলেছি, তারা কিন্তু বাংলাদেশের আগে যারা সাংঘাতিক ছিল এখনো আছে, থাকবে, মুহূর্তের মাঝখানে এরা রং বদলাবে। আমি একদম সরাসরি কথা বলি, কারোর খুশি করার, কারোর সস্তা জনপ্রিয়তা এবং সস্তা ভোট পাওয়ার জন্য আমি কথা বলি না। আমি ভোট তো দূরের কথা, সস্তা জনপ্রিয়তা এবং লাইকও চাই না আমি। তো একইভাবে বলছি, জনাব তারেক রহমানের জন্য এই উপদেষ্টা মণ্ডলীর যতটুকু সময় ওনারা নেয় নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত, এটা কিন্তু ওনার জন্য ব্যক্তিগতভাবে এবং বিএনপির জন্য একটা আল্লাহর রহমত, একটা আশীর্বাদ। কারণ এই সময়টা দল গুছানোর। যদি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করে দেয় নভেম্বর মাসের 15 তারিখে নির্বাচন, কথার কথা, আজকে বিএনপির সেই অবস্থা আছে? বিএনপির সেই অবস্থা আছে একটা নির্বাচনে যাওয়ার মতো? তাদের তো জনাব তারেক রহমান নিজে দেশে আসার রীতি এখনো ব্যবস্থা করতে পারেননি। তৃতীয় জিনিস হচ্ছে, দলের ভিতরে সবকিছু এলোমেলো অবস্থা, সবকিছু এলোমেলো অবস্থা। 15 বছরে আঘাতে আঘাতে জর্জরিত এই দলটা। আঘাতে যতটা তৃণমূলের বিএনপি ছেলেমেয়েরা আঘাতে যতটা জর্জরিত, তার চেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বিএনপির মির্জাফর, ওই কি বলে জগৎ শেঠ, এরা যারা আছে, এদেরকে যদি বের না করা হয়, আমি বারবার করে জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইদানিং তারেক রহমানের কাছের একজন ব্যক্তির কাছেও আমি একটা মেসেজ পাঠিয়েছি যে আল্লাহর ওস্তাদ তারেক রহমানকে বলেন তার দলের বেঈমান এবং হারামখোরগুলোকে বিদায় করতে। আর নয়তো নির্বাচন আসলে এরা কিন্তু এদের উপরের নেতাগুলার বিশাল একটা অংশের লোক কাজ করবে আওয়ামী লীগ নেতার পক্ষ হয়ে। এরা যদি বিএনপি ক্ষমতায় আসে, এরা যদি মন্ত্রী মিনিস্টারের কোনো দায়িত্ব পায়, ওই যে বলেছি বিআই সম্পর্ক, ছেলে মেয়ে বিয়ে দিয়ে রেখেছে, ওই যে বলেছি, মানে ইদানিংও তো শোনা যায় যে আওয়ামী লীগ নেতাদেরকে ওনারাই নিরাপদে পার করে দিচ্ছে। আমি তো হাওর উপরে কথা বলছি না, 100%, আমি তো হাওর উপরে কথা বলছি না। এই যে বিএনপি নেতাদের, আওয়ামী লীগ নেতাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে, আশ্রয় দিয়ে রেখে তাদের যে জমানো বাংলাদেশের থেকে যাওয়া কোটি কোটি শত শত কোটি টাকা থেকে তারা টাকা নিচ্ছে, টাকার বিনিময়ে তারা চাঁদাবাজি করে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। তারা দুধ কলা দিয়ে আবার আওয়ামী নেতাগুলোকে পুষে যাচ্ছে। সময় মতো তারা আশ্রয় পেয়ে আবার মাথাচাড়া দিয়ে উঠবে এই দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, মানে দেশের বিরুদ্ধে মাথাচাড়াটা দিবে। এইগুলা আর কতভাবে ভেঙে বোঝাবো? এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করলেন, উনি একটা সুন্দর কাজ করেছেন। উনার নোবেল লরিয়েট ডিপ্লোম্যাসির দৃষ্টিকোণ থেকে ভারতকে একটা সুন্দরভাবে ভদ্র ভাষায় একটা ঝাড়ি দিয়েছেন। উনি ঝাড়িটা কি দিয়েছেন, যেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার পক্ষে সম্ভব হতো না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন। আই স্যালিউট হিম ফর দ্যাট। উনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে, ভারতের সাথে বাংলাদেশের সমতার ভিত্তিতে আর সুন্দর সম্পর্ক ফিরিয়ে নিয়ে আসতে হলে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে। যতদিন পর্যন্ত তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর চিঠি পাঠানো না হয়, ততদিন মুখ বন্ধ রাখতে হবে। কি সুন্দর ভাষায়, সুন্দর কথায় ভারতকে একটা ঝাড়ি মেরেছে। তারপরে আমরা দেখেছি জয়শঙ্করের মুখ থেকে কি বেরিয়েছে রিসেন্টলি, যেটা গত 15 বছরে আমরা কোনোদিন জয়শঙ্করের মুখে থেকে শুনি নাই। বরঞ্চ জয়শঙ্করের মতো লোকের কাছ থেকে আমরা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিরোধী সমস্ত বক্তব্য শুনেছি। দুঃসাহসিক, অপমানজনক, অফেন্সিভ বক্তব্য শুনেছি। সেখানে এই প্রথম গত 15 বছরে জয়শঙ্কর ঠান্ডা মাথায় এনডিটিপি কে একটা বক্তব্য দিয়েছে। সে বাংলাদেশকে সম্মান করে বলেছে বাংলাদেশের ভিতরে যা হচ্ছে চলেছে এবং যা হচ্ছে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। অফিসিয়ালি কিন্তু বলে দিয়েছে, যেটা আমি বারবার লাইভে বলছি, ভারতকে ধমক দিয়ে বলেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যেন তারা হস্তক্ষেপ নাক না গলায়, হস্তক্ষেপ না করার দুঃসাহস না করে। ডক্টর ইউনূস কিন্তু ওই একটা কথায়, ওনার একটা সুন্দর আন্তর্জাতিক মানের ডিপ্লোমাসিতে কিন্তু ভারতকে একদম কুকুরের মতো ঘেউ ঘেউ করে করে চুপ হয়ে গিয়ে এখন সুন্দর বক্তব্য দিচ্ছে যে এবং বাংলাদেশ সরকারের সাথে আমাদের একটা নেইবার হিসেবে সুসম্পর্ক থাকতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, সার্বক্ষণিকভাবে, মানে কি বলবো, কথাটা একটু নোংরা ভাবে বলতে শোনা যায়, যার স্ত্রী পরকীয়া প্রেমে করেছে তাকে যদি সমঝোতার মাঝখানে ঘরে ফিরে আসে, তারপরে কিন্তু একটু নজর রাখতে হবে।
সুতরাং ভারতকে কখনো বিশ্বাস করা যাবে না, যে ভারত যত মিষ্টি কথাই বলুক, মুখ দিয়ে বাইরে দিয়ে ফুল ঝরিয়ে ফেলুক, মনে রাখতে হবে পিছনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে চারিদিক দিয়ে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের দেশপ্রেমিক সকল গোয়েন্দা সংস্থাকে ঢেলে সাজিয়ে মাঠে কার্যকর করতে হবে। এখনো কিন্তু সেনানিবাসের, বাংলাদেশের অন্যান্য জায়গা বাদ দিলাম, সেনানিবাসের বিভিন্ন গেটগুলোতে কাফুল, উমুক জায়গায়, সুমুক জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু পাগলের বেশে ভারতের রয়্যাল লোক কিন্তু এখনো ঢুকে যাচ্ছে। আমরা অত্যন্ত ভঙ্গুর এবং নাজুক অবস্থায় আছি। জি। আমরা যেটা জানি যে সেনাবাহিনীতে এখনো আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের সুবিধাবাদী লোকজন আছে যে এবং রয়ের দ্বারা আ নি নি মানে পদোন্নতি পেয়েছে বা রয়ের আশীর্বাদে ছিল। তো এই যে তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে, এর ফলে আসলে কি হতে পারে? মানে তারা তাদের ক্ষমতা নিশ্চয়ই ব্যবহার করার চেষ্টা করবে এই সময়ে। আপনি বলছেন যে সিনিয়র লিডাররা, প্রথম কথা হচ্ছে হুম, এই বিচারিক ক্ষমতা দেওয়া হচ্ছে সশস্ত্র বাহিনীকে, কিন্তু আমি আগেও ব্যাখ্যা করেছি শুরুতেই, বিচারিক ক্ষমতাটার কিন্তু এক্সিকিউট করবে হচ্ছে জুনিয়র লেভেলের অফিসাররা। আচ্ছা। জুনিয়র লেভেলের অফিসাররা ২টা ৪টা হাতে গোনা ২টা ৪টা ছাড়া, হুম, যেমন আমি এরকম অনেকের অভিযোগ পেয়েছি, ঘাটাইলে এমপি ইউনিটের একজন অধিনায়ক আছে, সে তার অফিসে এখনো শেখ মুজিবের ছবি লাগানো, এবং সে সন্ধ্যার সময় রোল কলে সৈনিকদেরকে এখনো মুজিববাদে উদ্বুদ্ধ করে। এখনো সে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়ে উঠেছে সেনানিবাসের ভিতরে। এটা হচ্ছে এখন ডিজিএফআই এর দায়িত্ব, গোয়েন্দা সংস্থার দায়িত্ব, এবং সেই সকল ব্রিগেড কমান্ডার দায়িত্ব যার অধীনে সেই সকল অধিনায়ক, তাদেরকে ঘাটটা ধরে চাকরি থেকে বরখাস্ত করে ইনফর্ম করে জেলে পাঠানো উচিত বিচারের মাধ্যমে। এরকম ২টা ৪টা কিন্তু বিভিন্ন জায়গায় রয়ে গেছে, যারা গত ১৫ বছরে আওয়ামী ঘরানার থেকে আইএসএসবি ফাঁকি মেরে যাদেরকে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে, যা আমি কিন্তু এত বছর ধরে ব্যাখ্যা করেছি, যে সরকার হাসিনার পতনের সাথে সাথে কয়েকদিন আগেও আমি লাইভে বলেছি যে বাংলাদেশে দুইটা কি বলে এটাকে, দুইটা পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি। একটা হচ্ছে সশস্ত্র বাহিনীতে এবং পুলিশে যাচাই বাছাই পরিষদ, এটা হচ্ছে দেশের নিরাপত্তার সাথে সম্পর্ক। গত ১৫ বছরে কারা কারা সশস্ত্র পুলিশে এবং সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেছে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা, যাদের সাথে আওয়ামী সম্পর্ক থাকবে এবং ভারতের গন্ধ পাওয়া যাবে, দে শুড বি কিকড আউট, সেটা। এবং আরেকটা হচ্ছে স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা পরিষদ, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা সরকার হোক বা পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যেই সরকারই আসুক না কেন, এই জাতীয় নিরাপত্তা কাউন্সিল আমাদের সংবিধানের একটা অংশ হতে হবে, একটা পবিত্র অংশ। পবিত্র, যে যখনই সরকার সংসদে কোনো সিদ্ধান্ত নিবে, হাসিনার মতো এককভাবে বিদেশে গিয়ে চুক্তি সাইন করে দিয়ে আসা তো দূরের কথা, সংসদের মাধ্যমে গণতান্ত্রিক এবং সংবিধান অনুসরণ করে একটা সিদ্ধান্ত হলেও যদি এই জাতীয় নিরাপত্তা কাউন্সিল কোনো দেশ বিরোধী কোনো এর মাঝখানে খুঁজে পায়, তাহলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল সরকারকে বলবে এটাকে বিলম্বিত করতে এবং এটাকে আবার যাচাই বাছাই করতে, এবং তার আগে যেন এটা এক্সিকিউটেড না হয়, সাইন না হয়। এই জাতীয় নিরাপত্তা কাউন্সিল ছিল না বলেই, যদিও এর সাথে আরো অনেক গভীর বিষয় আছে, আমার মতো তো সহজ কথায় বিষয়টা মানে পার করা যাবে না, আরো অনেক গভীর ব্যাপার আছে এর সাথে। যেমন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য কারা হবে, এর মাঝখানে যদি আবার আওয়ামী লীগ ঢুকে যায়, এদের মাঝখানে যদি আবার ভারতের লোকজন ঢুকে যায়, তাহলে কি বলে এটাকে, কুইনাইন তো জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবে কে? এসব অনেক ব্যাপার আছে, বাট এটা সম্ভব। চ্যালেঞ্জ দুনিয়াতে আসে বলেই কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা তৈরি হয়। আমি বলেছি যে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, একটা পুরনো কথা আছে, প্রবাদ বাক্য, যে প্রয়োজনই কিন্তু আবিষ্কারের কারণ। সুতরাং এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন এখন, এবং আমাদের বিজ্ঞরা বসে এগুলা আলোচনা করে এগুলা সিদ্ধান্ত নেবে কিভাবে সবগুলো বিষয়কে সেফগার্ড রেখে কিভাবে এটাকে তৈরি করা যায়। সুতরাং মাঠে থাকবে কিন্তু জুনিয়র লেভেলের অফিসাররা। আচ্ছা, মানে তাদের হাতে ক্ষমতাটা থাকবে। ক্ষমতা থাকবে। ওই যে একটু আগে শুরুতেই বলেছি, তারা কিন্তু বাংলাদেশের আগে যারা সাংঘাতিক ছিল এখনো আছে, থাকবে,
মুহূর্তের মাঝখানে এরা রং বদলাবে। কিন্তু এখন কিন্তু যারা সাংবাদিকতা করতে পারে নাই এত বছর, সেই সব সাংবাদিক কিন্তু আজকে উপদেষ্টাদেরকে ধরে বসছে, সরাসরি প্রশ্ন করছে। এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে ধরে বসছে যে চুপ্পুর মতো একটা চোর এবং আরেক দেশের নাগরিক কি করে রাষ্ট্রপতি হয়। পররাষ্ট্র উপদেষ্টা আশা করি উনি আওয়ামী লীগের পরের রাষ্ট্র ভারতের রাষ্ট্রের উপদেষ্টা না হয়ে যায়, সেই যেটার লক্ষণ আমি অনেক কিছু দেখছি। মোমেন্টোমেনের মতো আমাদের যে হচ্ছে পররাষ্ট্র, আর উনারা ব্যবহার করে এড়িয়ে যাচ্ছে, মানে যে কোনো কথা অল্প কথা দিয়ে উনি এড়িয়ে পালিয়ে যাচ্ছে। আমি বলেছি উনি তো ১/১১ সচিব, কিন্তু এই পররাষ্ট্র সচিব ছিলেন উনি। এই সাধারণ জনগণের সামনে এই জিনিসগুলো অঙ্কগুলো 2+2=4 গুলো আমি বুঝিয়ে দিই সহজ কথায় বাংলায়। আমি অনেকের মতো ইংলিশে চিৎকার করি না, কঠিন ভাষা ব্যবহার করে চিৎকার করি না। আমার ভাষাগুলো যতটুকু সাবলীল ভাষা ব্যবহার করি যাতে সাধারণ বাংলাদেশি বুঝতে পারে, তাদের বাংলাদেশের অত্যন্ত জটিল বিষয়গুলো যেন তারা সহজভাবে বুঝতে পারে। তো সুতরাং মাঠে যারা থাকবে সেই সব সশস্ত্র বাহিনীর অফিসারদের উপরে কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সাংবাদিকদের চোখ থাকবে যে তারা কাজগুলা কি ভুল করছে, না দেশ বিরোধী কাজ করছে, না আত্মঘাতী কাজ করছে, মানে সশস্ত্র বাহিনীকে বদনাম করার জন্য। ওই যে বলেছি আওয়ামী এবং ভারতের একটা দল থাকবে যারা পয়সার লোভ দেখিয়ে ভাই বোনদেরকে পয়সা দিয়ে কোন কোন অফিসারদেরকে বলবে একটা আকাম করো, আকামটা করলে পত্র পত্রিকায় ঢালাও ভাবে এই কালবেলার মতো পত্রিকা, কালবেলার ভাবে কেন, আমাদের ভারতের এজেন্ট যারা রয়ে গেছে, বাংলাদেশের সম্পাদক এই ডেইলি স্টারের মাহফুজ আনাম, তারপরে প্রথম আলোর একজন রয়ে গেছে, এরাই তো বাংলাদেশের প্রথম সারির শত্রু। এই মাহফুজ আনাম স্বৈরাচারী শেখ হাসিনার সাথে বিডিআর 2009 সালে বিডিআর অফিসারদেরকে হত্যা করার পরে শেখ হাসিনার সাথে এই মাহফুজ আনাম কিন্তু ভারত গিয়ে দেশ বিরোধী কতগুলো চুক্তি করে আসে। তার চাক্ষুষ সাক্ষী হচ্ছে তার পাশে দাঁড়িয়ে থাকা মাহফুজ আনাম। আজকে মাহফুজ আনাম সংবিধান পরিবর্তনের জন্য তার অফিসে ছাত্রদেরকে নিয়ে মিটিং করে। আমার দেখলে হাসি পায়, আমি মুচকি মুচকি হাসি, বাচ্চা ছেলেগুলা বুঝে না কার অধীনে গিয়ে সে সংবিধানের আলোচনা করতে যাচ্ছে। এ যে হচ্ছে বাংলাদেশের দেশদ্রোহীর একটা এজেন্টের মাঝখানে পত্রিকার 1 নাম্বার এজেন্ট হচ্ছে মাহফুজ আনাম। তারপরে প্রথম আলোর প্রথম সারির পত্রিকাগুলো বড় বড় বদমাইশগুলোর মাঝখানে এরা হচ্ছে একটা, এরা হচ্ছে যেদিকে বাতাস সেদিকে পাল তুলে ধরে। এবং এখন ছাত্রদের পক্ষে বাতাস দিচ্ছে, আসলে কিন্তু পিছনে পিছনে ভারতের পক্ষে হাসিনার পক্ষেই কাজ করছে। সুতরাং কান্ডারি হুঁশিয়ার। এখন আসল নকল বোঝাই তো দায়, মানে সাধারণ জনগণের মধ্যে বা বিভিন্ন এখন যারা পররাষ্ট্র উপদেষ্টারা আছেন তাদের আশেপাশে কিন্তু আমরা এখনো দেখি যে মানে তখনকার সময় যাদেরকে দেখতাম এখনো কিন্তু টিভির ক্যামেরায় তাদের চেহারা দেখা যায়। ওই আসল নসল সরি শেষ করেন প্লিজ, সরি বলুন। সেই চেহারাগুলো দেখা যায়। তো সেই চেহারাগুলো কারা চিহ্নিত করবে, কারা এদেরকে সরাবে, আর এরা থেকে ভিতর থেকে তো একটা কু করার সম্ভাবনা বা অনেক কিছুই করতে পারে। তো সেই সম্ভাবনা যতই বিচারিক ক্ষমতা পাক সেনাবাহিনী, এগুলো কি আসলে মানে ওভারকাম করতে পারবে কিনা, বা এগুলো আ মানে সেনাবাহিনী এগুলো হ্যান্ডেল করতে পারবে কিনা? ইনশাল্লাহ পারবে। আসলে সেনাবাহিনী তো না, সবাইকে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান মিলে করতে হবে। দায়িত্ব নিতে হবে। একটা সরকার কারা? সরকার হচ্ছে হাতে গোনা কয়েকটা উপদেষ্টা, কিন্তু সরকার না। সরকারটা হচ্ছে সরকারের সকল যন্ত্র, তার মাঝখানে সেনাবাহিনীটাও একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কাউকে ছোট করে দেখার উপায় নেই। একটা সরকারের সকল প্রতিষ্ঠান ওই যে ধান নিয়ে গবেষণা করে যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যার ভূমিকা যখন প্রত্যেকটা প্রতিষ্ঠান পালন করবে তখনই কিন্তু একটা দেশ হয়ে ওঠে শক্তিশালী। খালি আমরা সবসময় বলি সেনাবাহিনী 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 এসে সব করে দেবে, সেনাবাহিনী সবকিছু, সেনাবাহিনীর হাতে অস্ত্র মানে সেনাবাহিনী সব শক্তিশালী। বিষয়টা কিন্তু তা না। সেনাবাহিনীর একটা স্পেসিফিক জব আছে। নেই। যখন সরকার থেকে মানুষ কিছুই পায় নাই 15-16 বছর। আমি আসছি, কিছু দেখছে না। আমি ওখানে ফাইনাল উত্তর আসছি। আমি সবসময় বলেছি যেরকম জনাব তারেক রহমানকে এতটা বছর আমি তাকে চাপের উপর রেখেছি, একইভাবে কিন্তু আমি এই উপদেষ্টা মন্ডলীকেও চাপের উপর রাখি। চাপের উপর রাখা মানে কিন্তু তাদেরকে নেগেটিভ সমালোচনা করে না, তাদেরকে চাপের উপর রাখা মানে হচ্ছে কি কাজগুলো করা উচিত প্রায়োরিটি বুঝে করা উচিত। সব কাজ তো এক সমান হতে পারে না, আপনি প্রায়োরিটি বুঝে কাজ করতে হবে। তাদেরকে যদি আমরা কিছু ব্যক্তি সবসময় চাপের উপর না রাখি, ওনারও কিন্তু গা ছেড়ে দিয়ে ঝাঁকের কই ঝাঁকেই মিশে যাবে। আমি যেখানে যাচ্ছিলাম প্রশ্নটা উত্তর যে পারবে কিনা, হ্যাঁ পারবে। একটা বাংলাদেশের, আমার জিনিসটা কিন্তু এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, একটা সমাজকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে কিন্তু পচিয়ে ফেলা হচ্ছে।
একটা সমাজকে যখন পচিয়ে ফেলেছে, সকল সিস্টেমের সকল প্রাতিষ্ঠানিক ধ্বংস করে, প্রতিষ্ঠান ধ্বংস করে, তখন কম বেশি সবাই কিন্তু পাপী, কম বেশি সবাই পাপী। এবং এই যে মিডিয়াতে এসে যারা কথা বলে, আমি যাদের অনেককেই চিনি যারা কট্টর বিএনপি করে, তারা কিন্তু অন্য কারো বিএনপির সমালোচনা করতে রাজি না, তারাও কিন্তু পাপী। তখন আমি কি ভালো সাংবাদিক কিভাবে হলাম, যখন আমি যদি বিএনপি করি কিন্তু বিএনপির নেতারই সমালোচনা করতে পারি না, তার মানে আসলে আমি সম্পূর্ণ শক্তিশালী সাংবাদিক না, আমি একটা অংশকে আমি একটা দলীয় সাংবাদিক। কখনো মনে রাখবেন, কখনো দলীয় কোনো কিছু হয়ে সামগ্রিকভাবে দেশের সম্পূর্ণ একটা উপকার করা সম্ভব না। আপনাকে দলের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসতে, একটা স্বতন্ত্র অবস্থায় দাঁড়াতে হবে, তখনই সেই মা বাবা হবে সত্যিকারের এবং সঠিক মা বাবা, যখন সকল সন্তানকে সমানভাবে দেখবে। কিন্তু যদি একটা দল নিয়ে কেউ কথা বলে, তাহলে তো হবে না। বাংলাদেশের কথা লম্বা হয়ে যাবে, শর্টকাট করে বলি, বাংলাদেশে সকল মানুষকে কিন্তু পরিশুদ্ধ করা যাবে না, সবাইকে কিন্তু ঢালাওভাবে ক্লিন করে অ্যারেস্ট করে জেলে ভরা যাবে না। আমরা যদি বেশিরভাগ রাঘব বোয়াল এবং যারা প্রমাণিত সাক্ষী প্রমাণাদি আছে এবং চিহ্নিত, এবং এই ধরনের লিস্ট কিন্তু বাংলাদেশের সকল এলাকার জনগণ জানে, সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর সদস্যরা জানে কারা কারা ওই বদমাইশ সেনা অফিসারগুলা, এই নাম কিন্তু সবার জানা। এদেরকেই যদি আমরা প্রসেস করতে পারি, বাকিগুলা সময় ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি কেন বলছি ঠিক হয়ে যাবে, শরীরে যখন রোগ নিরাময় করা হয়, ডক্টররা যখন রোগ নিরাময়ের জন্য একটা ঔষধ দেন, আল্লাহর রহমতে যখন যেটা একটা অংশ, বড় অংশটা যখন সেরে যায়, তখন শরীরে যখন একটা অ্যান্টিবডি সৃষ্টি হয়, সেই অ্যান্টিবডি কিন্তু বাকি দুর্বল জীবাণুগুলোকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে। সো বাংলাদেশে বড় বড় চোর বদমাশগুলোকে, চিহ্নিত আসামিগুলোকে ধরার পরে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ যখন জেগে উঠবে, আস্তে আস্তে তাদের দেশপ্রেমের শক্তিতে ওই ছোট ছোট বদমাশগুলা, দেশদ্রোহীগুলা আস্তে আস্তে তারা বিলীন হয়ে যাবে।